কি খবর সবার? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আরো একটি ক্লাস নিয়ে তোমাদের সাথে আমি হাজির হলাম, কাজ ক্ষমতা শক্তি এর সেকেন্ড ক্লাসে। সো কাজ ক্ষমতা ও শক্তির প্রথম ক্লাসে আমরা আসলে কাজ নিয়ে বেশ কিছু ডিটেলস সম্পর্কে পড়েছিলাম। আজকের ক্লাসে আমরা আবারও কাজ ক্ষমতা শক্তির সেকেন্ড পার্ট নিয়ে আলোচনা করব। দ্যাট মিন্স কাজের পরবর্তীতে আমরা ক্ষমতা এবং শক্তি সম্পর্কে হালকা পাতলা জানবো, কিছু ম্যাথ করার চেষ্টা করবো, এবং ইন ফিউচারের যতগুলো ক্লাস থাকবে সেগুলোতে আমরা ম্যাথ দিয়ে এন্ড করবো এবং বোঝার চেষ্টা করবো যে কীভাবে করে আমাদের পরীক্ষার হলে আনসার করতে হবে। তো চলো আমরা কথা না বাড়ে পড়ালেখার দিকে চলে যাই। আচ্ছা, সো আজকের যে টপিকটা আমরা পড়াবো সেটির নাম হচ্ছে ক্ষমতা। আমরা কাজ সম্পর্কে জানি, কাজ কি ছিল? কাজ ছিল তোমার, সরি, হচ্ছে এখন ক্ষমতা পড়বো। সো কাজ সম্পর্কে আমরা সবাই জানি। তো কিন্তু আমি যদি ক্ষমতার কথা বলি, ক্ষমতাটা কি হবে? ক্ষমতাটা হবে তুমি একটা সময় পর্যন্ত কাজ করবা। কাজটা ছিল এরকম W=Fs। সো তুমি যখন কিনা কাজগুলো করবা, কাজ করার প্রতিটা নির্দিষ্ট সময় একটা থাকবে, তাই না? যেমন ধরো আমরা যখন বেগ নির্ণয় করতাম কি করতাম, যে ধরো কোনো একটা স্পেসিফিক সময়ে বা ধরো 1 সেকেন্ড সময়ে তোমার কতটুকু পরিমাণে তোমার স্মরণ হচ্ছে সেটার উপর বেস করে আমরা বেগ বের করতাম। সেম অ্যাজ ওয়েল ক্ষমতাটা হচ্ছে অনেকটা বেগের মতো, যেখানে তোমার স্মরণ হইতেছে অনেকটা বলতে পারো কাজের কথা। সো আমরা যেটা করি, কাজকে সময়ের সাপেক্ষে আমরা ডিটারমাইন করি এবং সেটাকে আমরা কি বলবো? ক্ষমতা বলবো। তাহলে আমরা বলতে পারি সময়ের সাপেক্ষে সময়ের সাপেক্ষে কোনো বস্তুর বা ব্যক্তির, এই সংজ্ঞাগুলো লেখানোর মেইন রিজনটা হচ্ছে তোমাদের পরীক্ষার হলে মাঝে মধ্যে জ্ঞানমূলক প্রশ্নে এই ধরনের সংজ্ঞাগুলো আসতে পারে। কোনো বস্তুর বা ব্যক্তির কাজ করার হারও বলতে পারো, সামর্থ্য বলতে পারো, ইটস আপ টু ইউ। ক্লিয়ার? আচ্ছা, এখন আমি বলছিলাম যে সংজ্ঞা আসলে এইভাবে করে মুখস্থ করা দরকার না। তুমি কিভাবে করে মুখস্থ করবা দেখো। এফ ইজ ইকুয়াল টু, ক্ষমতার ইংরেজি কি? ক্ষমতার ইংরেজি হচ্ছে পাওয়ার। সো আমরা এটাকে ছোট আকারে বলি পি, সূত্র লেখার সময়। সো পি ইজ ইকুয়াল টু আসলে হয় ডাব্লিউ বাই টি, যেখানে ডাব্লিউ হচ্ছে ওয়ার্ক অ্যান্ড নিচেরটা হচ্ছে টাইম। তাহলে দেখো সময়ের সাপেক্ষে তুমি ক্যালকুলেট করতেছো, সময়ের সাপেক্ষে তুমি ওয়ার্ককে ডিটারমাইন করতেছো। বুঝাতে পারছি? ওকে, এখন মাত্রই লিখলাম পি ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই টি। ডাব্লিউ ইজ ইকুয়াল টু তুমি কি জানো? এফ এস জানো, তাহলে এফ এস বাই টিও লেখা যায়। বুঝাতে পারছি? ওকে ফাইন। এখন আমার কথা হচ্ছে ভাই, তাহলে ক্ষমতাটা দেখতে কিরকম হয়? দেখো আমাদের সবার মধ্যেই বেশ কিছু কি থাকে, ধরো একটা কাজ করার মতো একটা পাওয়ার থাকে। যেমন ধরো তুমি চাইলে এই কাজটা করতে পারো, বাট তুমি করতেছো না। বুঝতে পারছি? আর তুমি যদি করে থাকো তখন গিয়ে সেটা তোমার ক্ষমতা হবে, বাট তুমি যদি না করো তখন গিয়ে সেটা আরেকটা টার্মে যাবে, সেটাকে আমরা বলি শক্তি। আমি এটা বুঝাবো আর একটু পর। বাট আই থিঙ্ক এতটুকু মাথায় রাখো যে আমরা যখন কোনো একটা কাজ করে ফেলি, এরপরে আমরা যখন সময়ের সাপেক্ষে সেটাকে ক্যালকুলেট করি, সেটাকে আমরা কি বলবো? ক্ষমতা। তাহলে ক্ষমতা বের করার জন্য কোনো একটা সময় ক্ষণ হওয়াটা কি ইম্পর্টেন্ট নাকি ইম্পর্টেন্ট না? অবভিয়াসলি ইম্পর্টেন্ট। সো টাইম ছাড়া তুমি কিন্তু ক্ষমতা বের করতে পারবা না। এখন টাইম যদি তাহলে জিরো হয়ে যায় ফরসে, আমি যদি বলে বলে দেই যে পি ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই টি এর মধ্যে টি ইজ ইকুয়াল টু তোমার জিরো, তাহলে আলটিমেটলি কি হবে? এটা আসলে অনির্ণেয় বা তোমার ইনফাইনাইট পর্যন্ত হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারি তখন তুমি ক্ষমতাটা আসলে বের করতে পারবা না। বুঝতে পারছি? তাহলে ম্যাথমেটিক্যালিও এটা যেরকম করে বের করা যায়, সেম অ্যাজ ওয়েল আমরা একটু চিন্তা ভাবনা করেও বের করতে পারি। ক্লিয়ার? ওকে, তাহলে কোনো কাজ করার পূর্বে তুমি যেটা পাবা সেটা হচ্ছে তোমার শক্তি। আর যেটা আমরা একটু পরেই দেখাবো যখন শক্তি পড়ব। আর যখন তুমি কাজ করার পরে কিছুক্ষণ সময় অতিবাহিত হওয়ার পর তুমি যেই টার্মটা পাবা সেটাকে কি বলা হবে? ক্ষমতা। ক্লিয়ার? ওকে, এখন আমরা একটু এদের একক এবং এদের যে তোমার মাত্রাগুলো রয়েছে সেগুলো একটু দেখার চেষ্টা করি। আচ্ছা আমাকে বলো, ক্ষমতা কি তোমার স্কেলার নাকি ভেক্টর? আগে এটা একটু শেষ করি। অবভিয়াসলি এটা স্কেলার হবে। প্রথম কথা হচ্ছে আমরা ভেক্টর মনে রাখার জন্য একটা সূত্র, ইজি জিনিস জানতাম, একটা মনে রাখার নিউমনিক জানতাম, মনে রাখার কৌশল যেটাকে বলে
ভবে সবে প্রিয়তম, সেখানের মধ্যে কিন্তু ক্ষমতা ছিল না, 1 নম্বর জিনিস। আর 2 নম্বর হচ্ছে আসলে ক্ষমতার মধ্যে এমন কোনো কিছু নাই যেটা আসলে ভেক্টরকে ইন্ডিকেট করে, বা ক্ষমতার মধ্যে তুমি কোনোদিন পাওয়ার মানে কোনোদিন দিক পাবা না। ক্ষমতা হইতে পারে তোমার দিক বরাবর, তোমার অপোজিটে হইতে পারে, বাট তুমি জানো না। এবং মজার ব্যাপার হইতেছে ক্ষমতার মধ্যে পজিটিভ এবং নেগেটিভ এই ধরনের একটা ভ্যালু থাকে, এবং সেটার মাধ্যমে তুমি ইজিলি বুঝে যাইতে পারো যে তোমার আসলে তোমার দিকে আসতেছে না তোমার বিপরীতে আসতেছে, তুমি এটা ইজিলি বুঝে যাইতে পারবা। যেটা আমরা অভিকর্ষজ বলের বিরুদ্ধে কাজ, বা অভিকর্ষজ বলের দিকে কাজ, বা বলের বিরুদ্ধে বা বলের দিকে কাজ, ওইটা আমরা যখন পড়ছিলাম তখন আমরা একটু ভালোভাবে বুঝতে পারছিলাম। সেম অ্যাজ ওয়েল তুমি যদি ওইটাকে এখানে বসায় দাও তাহলে তোমার হয়ে যাবে। ক্লিয়ার? ওকে, লেটস মুভ অন টু একক বা ইউনিট অ্যান্ড মাত্রা ডাইমেনশন। সো আমি যদি একটু এককের কথা বলি এদের মধ্যে, একক ডিটারমাইন করার জন্য আমার কি দরকার? আমার দরকার ফর্মুলা। আমরা জানি ফর্মুলাতে লেখা আছে পি ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই টি। ডাব্লিউ বাই টিকে আমরা যদি একটু ভাঙি আমরা কি পেয়ে যাব? এফ এস বাই টি। আচ্ছা আমাকে বলো এফ এস এর মধ্যে এফকে আমরা কি দিয়ে ডিটারমাইন করতে পারি এককের ক্ষেত্রে? নিউটন। অ্যান্ড এস বলতে বোঝায় সরণ, দ্যাট মিন্স মিটার। আর টি দিয়ে বোঝায় তোমার কি? টি দিয়ে বোঝায় তোমার সেকেন্ড। তো আমরা বলতে পারি নিউটন মিটার পার সেকেন্ড, যেটা আসলে বোঝায় জুল পার সেকেন্ড। যেটা আমরা এখান থেকে পাই, এটা তোমার জুল আর এটা তোমার সেকেন্ড। তো এখান থেকে তোমার আলটিমেটলি চলে আসতেছে, আচ্ছা এটা একটু পর বলি, এখান থেকে আমরা এফ এসকে যদি ভাগ করি এম এ এস বাই টি পাবো, যেটাকে আমরা যদি একটু ভাগ করি তাহলে আমরা পাবো আলটিমেটলি কেজি এম এস ইনভার্স টু এম বাই এস। সো আলটিমেটলি আসে কেজি মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স 3, রাইট? ওকে, সো আলটিমেটলি আমরা পাইতেছি এটাকে আমরা আসলে পাওয়ার যদি এক্স্যাক্ট কোনো একক থাকে সেটাকে আমরা শর্টে বলি ওয়াট। কিসে বলছি? ওয়াট, ডাব্লিউ এ ডাবল টি। ঠিক আছে, আমরা শর্টকাটে আমরা লিখি ডাব্লিউ দিয়ে। সো আমরা বলতে পারি 1 ওয়াট সমান 1 নিউটন মিটার পার সেকেন্ড, 1 জুল পার সেকেন্ড, 1 কেজি মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স 3। ক্লিয়ার? সো এটা একটু মাথায় রাখবা। ওকে ফাইন। নেক্সট আমি যদি একটু বলি তাহলে আমাদের মাত্রাটা কেমনে করে দিব আমরা? দেখো মাত্রা জিনিসটা আর কিছুই না, জাস্ট তুমি একককে 3টা ফর্মে লিখে ফেলবে, এম এল এবং টি। এম ছিল কেজির ক্ষেত্রে, এল ছিল মিটারের ক্ষেত্রে, টি ছিল সেকেন্ডের ক্ষেত্রে, তাই না? আগের ক্লাসটা একটু দেখো তাহলেই মনে রাখতে পারবা। তাহলে আমরা বলতে পারি এদের মাত্রাটা তখন হবে এম এল স্কোয়ার টি ইনভার্স 3। আমি জাস্ট ওই যে কেজি মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স 3 যেটা বের করছে ওইখান থেকে আমরা বের করে ফেলতে পারছি। তাহলে কি ক্লিয়ার এটা? আই হোপ ক্লিয়ার। যদি না ক্লিয়ার হয় একটু বারবার পজ করে দেখো, নিজেরা একটু মিলানোর চেষ্টা করো। আচ্ছা, তাহলে আমাদের কাছে এখন ক্ষমতা জিনিসগুলা কি সেটা আই গেস ক্লিয়ার। আরও একটা জিনিস বুঝাই, সেটা হচ্ছে তোমরা হয়তোবা শুনছো কিনা আমি জানি না, সেটা হচ্ছে হর্স পাওয়ার নামে একটা টার্ম রয়েছে যেটা তোমার ক্ষমতাকে আসলে ইন্ডিকেট করে। এটা আসলে ইন্ডিকেট করা হয় এই কারণে, কারণ দেখবা যে আমরা যখন মোটর ইউজ করি মোটরের মধ্যে দেখবা একটা ক্ষমতা থাকে, বাট সেই ক্ষমতাটা অনেক বেশি হয়। ঠিক আছে, এখন অনেক বেশি এটাকে তুমি যদি এত বড় সংখ্যা আকারে লিখতে যাও সেটা অবভিয়াসলি কি অনেক বিশাল বড় দেখাবে না? তো এটাকে শর্টকাটে লেখার জন্য বা একটু কম ছোট করে লেখার জন্য হর্স পাওয়ার টার্মটা আসছে। 2 নম্বর হচ্ছে তুমি যদি একটু চিন্তা ভাবনা করে দেখো যে আমরা ধরো যখন ইউনিট হিসাব করে ফরসে মিটারের জন্য, মিটারের ক্ষেত্রে আমরা দেখি সেন্টিমিটার আছে, মিলিমিটার আছে, আবার সেই একইভাবে তোমার উপরের দিকে যেমন ধরো কিলোমিটার আছে, তারপর ধরো মেগামিটার আছে, তাই না? তো এরকম টাইপের তুমি বড় আকারেও পাবা আবার ছোট আকারেও পাবা, বিকজ এটা আমাদের সংখ্যাকারে হিসাবের সুবিধার্থে জিনিসটা বের করা হয়েছে। সেম অ্যাজ ওয়েল হর্স পাওয়ারের ইন্ডিকেশনটাও সেম এই কারণেই বের হয়েছে। সো 1 হর্স পাওয়ার সমান আমি যদি বলি এক্স্যাক্ট যে ভ্যালুটা সেটা হচ্ছে 746 ওয়াট। এটা মাথায় রাখবো অলওয়েজ। ক্লিয়ার? এটা পরীক্ষার হলে মাঝে মধ্যে লাগতে পারে যখন তোমার এই ধরনের ম্যাথগুলো আসবে। আচ্ছা, এখন আমরা একটা প্রবলেম সলভ করি।
এটা অনেকটা অনুধাবনমূলক প্রশ্ন টাইপের মতো। এটা হচ্ছে এরকম: কোনো বস্তুর ক্ষমতা 5 হর্স পাওয়ার বলতে কি বোঝায়? আমি তোমাদের কি বলছিলাম, যেটাই তুমি দেখো না কেন আলটিমেটলি তোমার কাজ হচ্ছে, যেটাই তুমি দেখো না কেন তোমার মেইন কাজ কি? তোমার মেইন কাজ হইতেছে আগে দেখা যে এই যে ক্ষমতার কথা বলছি, এটার ফর্মুলাটা কি। এটার ফর্মুলা ছিল এরকম: পি ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই টি। সো ফার্স্টে বের করতে হবে 5 হর্স পাওয়ারকে কীভাবে ওয়াট বাই, সরি, জুল বাই সেকেন্ড আকারে প্রকাশ করা যায়, তাই না? তাহলে 5 হর্স পাওয়ারের ইন্ডিকেশনটা আমরা একটু ক্লিয়ার আউট করি। তাহলে আমি যদি একটু দেখি, পি ইজ ইকুয়াল টু তোমার দেওয়া আছে 5 হর্স পাওয়ার। সো আমরা বলতে পারি 5 × 7 = 46 কিসে হবে? ওয়াট। সো আমরা আলটিমেটলি বলতে পারি এখান থেকে আসতেছে 3730 ওয়াট। শর্ট ছোট আকারে লিখলাম। তাহলে আমাকে বলো ওয়াট মানে কি? ওয়াট মানে হইতেছে জুল পার সেকেন্ড। ক্লিয়ার? ওকে। তো আমরা বলতে পারি যে আলটিমেটলি তুমি 1 সেকেন্ড সময়ে 3730 জুল যদি তুমি প্রয়োগ করো, তখন তুমি কি পাবা? যে ক্ষমতাটা পাবা সেটাই তোমার কি, বা সেই সেই পরিমাণ কাজ সে করতে পারতেছে বা একটা বস্তু, তাই না? তো আমরা বলতে পারি একক সময়ে, ফার্স্ট অফ অল অবভিয়াসলি ডেফিনিশন লিখবা, ডেফিনিশন লিখার পর এই জিনিসটা এক্সপ্লেন করবা পি ইজ ইকুয়াল টু কীরকম হইলো, দেন গিয়ে তুমি এটার যে এক্সপ্লেনেশনটা সেটা লিখবা। এটা কি বললাম? একক সময়ে বস্তুটি 3730 জুল পরিমাণ কাজ করতে পারে। এটা কি ক্লিয়ার? ওকে, আমরা চাইলে এটাকে আর একটু ভাগ করে দেখতে পারি। কেমনে? দেখো, আমরা লিখতে পারি 3730 ডাব্লিউ কে এফএস আকারে লেখা যায়। এফএস মানে কি? এফএস বাই টি। তোমার আমরা এভাবে করে লিখতে পারি নিউটন মিটার পার সেকেন্ড। মানে এভাবে করে লেখা যায়, আমি দেখাইছিলাম। তো তখন আমরা চাইলে এটাকে এভাবে লিখতে পারি যে অর একক সময়ে, একক সময়ে, একক না, একক সময়ে বস্তুটির উপর 3730 নিউটন তুমি যদি হচ্ছে বল প্রয়োগ করো, 1 মিটারের কি হবে? সরণ হবে। ক্লিয়ার? ওকে। তাহলে আমাদের কাছে এখন মোটামুটি যে এই ধরনের অনুধাবনমূলক প্রশ্ন আসলে আমি কোন প্রসেসে আগাবো সেটা আই গেস ক্লিয়ার, এবং হর্স পাওয়ারও কোন জিনিসটা বুঝায় সেটা আমাদের কাছে ক্লিয়ার। ওকে। সো আমরা মোটামুটি এইভাবে করে ক্ষমতাটা বুঝতে পারি। এবার চলো কিছু ম্যাথ করার চেষ্টা করি।
কোশ্চেনটা লিখো আমার সাথে সাথে তোমরা। আচ্ছা, প্রশ্নটা দেখো। প্রশ্নটা হইতেছে, আবরুর সালফুরিক বেঞ্চের অফিসে আসতে 1 মিনিটে বিল্ডিং এর নিচ থেকে উপরে উঠতে হয়। নিচ থেকে উপরে ওঠার সময় তার প্রতিটি 25 সেন্টিমিটার উঁচু এবং 20টি সিঁড়ি, মানে সিঁড়িগুলো প্রত্যেকটা 25 সেন্টিমিটার উঁচু, এরকম 20টা সিঁড়ি তাকে অতিক্রম করতে হয়। আবরুর ভর যদি 80 কেজি হয়, তার ক্ষমতা কত? দেখো, ফার্স্টে তোমাকে দেখতে হবে এই কোশ্চেনের ক্ষেত্রে ডেটা কি দেওয়া আছে সেটা এক। 2 নম্বর, দেন আমার কাছে কি কি চাইছে সেটার উপর বেস করে ফর্মুলাকে আস্তে আস্তে করে ভেঙে ফেলা। প্রথম দেখো, আমাকে বলছে 1 মিনিট। মিনিট মানে কি? সময়। মিনিট মানে কি? মিনিট মানে হইতেছে তোমার সময়। তাহলে আমরা বলতে পারি টি ইজ ইকুয়াল টু 1 মিনিট। 1 মিনিট সমান কত? 1 মিনিট সমান 60 সেকেন্ড, আমরা সবাই জানি। দেন তোমার আসছে আহ, তার প্রতিটি 25 সেন্টিমিটার উঁচু 20টি সিঁড়ি পার করতে হয়। তাহলে সে যখন নিচ থেকে উপরে উঠতেছে, তখন তাকে এরকম 20টা সিঁড়ি অতিক্রম করতে হইতেছে। তো ধরে নাও আমি একটা চিত্র আঁকি এরকম। এটা ধরো, এটা হইতেছে তোমার সেই সিঁড়ির কথা। এখন বোঝা যাবে মোটামুটি। হ্যাঁ, এখন দেখো এখানে, ধরে নাও এটা একটা সিঁড়ি, ধরে নাও এইটা একটা সিঁড়ি। এই সিঁড়ির উচ্চতা সে বলছে 25 সেন্টিমিটার উঁচু। সেম অ্যাজ ওয়েল পরেরটা তাহলে 25 সেন্টিমিটার উঁচু হবে, তাই না? তাহলে এই দুইটা সিঁড়ি মিলায় তার আলটিমেটলি কত উচ্চতায় ওঠা লাগতেছে? 50 সেন্টিমিটার। তাহলে এরকম করে সে যতগুলা যাবে, ঠিক আছে, এরকম করে অনেকগুলা সে যাইতে থাকবে, যেটা তোমার 20টা সিঁড়ি পর্যন্ত হবে। তাহলে আমরা বলতে পারি তার আলটিমেটলি কত উচ্চতায় যাওয়া লাগবে? তার যাওয়া লাগবে এস ইজ ইকুয়াল টু 25 ইন্টু 20 সেন্টিমিটার উচ্চতা। দ্যাট মিন্স 25 দুগুণে 50, 500 সেন্টিমিটার উচ্চতা। এটা কি ক্লিয়ার? আচ্ছা, 500 সেন্টিমিটার মানে কি? 0.5 মিটার। আমরা এটা, সরি, 5 মিটার, জাস্ট এত বড় ভুল। 5 মিটার, এটা আমাদের লাগবে। ঠিক আছে, তাহলে আমাদের কাছে এখন দুইটা ইন্ডিকেশন ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, দেন আমাকে বলছে আবরুর ভর হইতেছে 80 কেজি। মোটামুটি ভালোই একটা ফিগার, সমস্যা নেই। সো আবরুর ভর হইতেছে 80 কেজি। আমরা বলতে পারি আবরুর মাস হইতেছে 80 কেজি। এটা আমাদের কাছে দেওয়া আছে। কোশ্চেনে চাইছে ক্ষমতা কত। আমাকে বলো ক্ষমতা মানে কি? ক্ষমতা মানে হচ্ছে পি, তাই না? আচ্ছা, এখন আমরা জানি যখন তোমার নিচের থেকে উপরে উঠতেছে, দেখো নিচের থেকে উপরে ওঠার সময় এই বস্তুটার উপর নিচের দিকে একটা কি কাজ করছে, বা আবরুর উপরে একটা কি কাজ করতেছে? অভিকর্ষজ ত্বরণ কাজ করবে। দেখবা তুমি যখন উপরে ওঠার চেষ্টা করবা, তখন তোমার একটু বেশি কষ্ট হচ্ছে, আবার যখন তুমি যখন নিচে নামতে যাচ্ছ তোমার কিন্তু বেশি মজা লাগতেছে, ইচ্ছা করতেছে বারবার নিচে নামতে। পাহাড়ের ক্ষেত্রে এটা বেশি বোঝা যায়। সো আমি যদি একটু বলি এটা কেন হয়, এটার রিজনটা হইতেছে অভিকর্ষজ বল তোমাকে নিচের দিকে সবসময় টানে। তো এই জন্য তুমি যখন নিচের দিকে তোমার অভিমুখটা হয়, তখন অটোমেটিক্যালি অভিকর্ষজ ত্বরণের কারণে তুমি আরো বেশি পরিমাণে একটা অ্যাক্সিলারেশন পাও, তাই না? আর তুমি যদি হইতেছে উপরের দিকে উঠতে যাও, তখন তোমাকে অভিকর্ষজ বল টেনে তোমার তার দিকে টেনে আনতে চায়, যার কারণে তুমি উপরে উঠতে একটু বেগ পাও, একটু কষ্ট পাও, সোজা কথায়। বুঝতে পারছি? সো আমরা বলতে পারি নিচের দিকে একটা অভিকর্ষজ ত্বরণ কাজ করে, যার কারণে আমরা বলতে পারি যেই তোমার অ্যাক্সিলারেশন সেটা সমান কি হবে? সেটা সমান তোমার জি হবে। ওকে, তাহলে আমাকে বলো আমার আলটিমেটলি উপরে উঠার জন্য, বা আব্রুর উপরে উঠার জন্য কত পরিমাণে ফোর্স প্রয়োগ করা লাগতেছে? তাহলে উপরে উঠতে আব্রুর মিনিমাম
এর থেকে বেশি ফোর্স দিলে সমস্যা নাই, কিন্তু আপনার মিনিমাম ফোর্স কত লাগতেছে, বা মিনিমাম বল কত লাগবে, বা সর্বনিম্ন বল লাগবে mg পরিমাণের, নতুবা তো সে উপরে উঠতে পারবে না, তাই না? নতুবা তো সে অভিকর্ষের ত্বরণের কারণে নিচের দিকে নেমে যাবে, এরকম টাইপের হবে। সো হবে 80 ইন্টু 9.8, তাহলে আলটিমেটলি কত হবে? আলটিমেটলি হবে 784 নিউটন। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা জানি ক্ষমতা সমান কি? ক্ষমতা সমান হতেছে পি ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই টি। ডাব্লিউ মানে কি? ডাব্লিউ মানে হতেছে এফ এস বাই টি। আমার কাছে কি এটা এফ দেওয়া আছে না? তাহলে 784 বসায় দাও এখানে, ইন্টু উপরের দিকে সরণ কতটুকু হচ্ছে? 5 মিটার সরণ হচ্ছে। 5 মিটার সরণ হচ্ছে। আর সময় কতটুকু লাগতেছে? 60 সেকেন্ড। সো আমরা বলতে পারি তোমার আলটিমেটলি আনসার হবে 65.3 ওয়াট। এটা কি ঠিক আছে নাকি দেখো তো তোমরা ক্যালকুলেট করে। আমার মতে ঠিক আছে। ওকে, সো আই গেস সেটা তোমাদের কাছে এখন ক্লিয়ার। যদি না ক্লিয়ার হয় আবারও প্রথম থেকে দেখো, আই গেস ক্লিয়ার হয়ে যাবে। চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাই। আচ্ছা, প্রশ্নটা একটু দেখো তোমরা সবাই, এটা তোমরা সবাই পারবে আমি জানি, বাট তাও একটু দেখো। নিচের রিজার্ভার থেকে 30 মিটার উঁচু দালানের ছাদে অবস্থিত ট্যাঙ্কে পানি তোলার জন্য তোমার 2 কিলোওয়াটের একটি পাম্প ব্যবহার করা হচ্ছে। পাম্পটি 2 মিটার চালানো হলে কত পানি তোলা তোলা যাবে? এখন প্রশ্নটার দিকে তাকাও। প্রথম কাজ কি? ডাটা কোনগুলো আছে সবগুলো এক জায়গায় লিখে ফেলা। সেকেন্ডলি তোমার কাজ হবে ফর্মুলাটাকে আস্তে আস্তে করে ডিরাইভ করা অ্যাকর্ডিং টু তোমার প্রশ্নে কি চাওয়া হয়েছে সেটার উপর বেস করে, তাই না? সো আমরা এটা এখন করে ফেলি। প্রথম কাজ, নিচের রিজার্ভার থেকে 30 মিটার উঁচু দালান। 30 মিটার উঁচু এই শব্দটার মানে হইতেছে হাইট হইতেছে কত? 30 মিটার। দ্যাট মিনস আমরা বলতে পারি সরণ বা এস ইজ ইকুয়াল টু 30 মিটার। ওকে ফাইন, ক্লিয়ার। নেক্সট বলছে পানি তোলার জন্য 2 কিলোওয়াট। ওয়াট দেখছি মানে আমরা বুঝে গেছি এখানে কি আছে, এখানে আছে তোমার পাওয়ার। সো আমরা বলতে পারি পি ইজ ইকুয়াল টু 2 কিলোওয়াট। কিলো মানে কি? 10 টু দি পাওয়ার 3। সো হয়ে যাবে 2 ইন্টু 10 টু দি পাওয়ার 3 ওয়াট। ওকে, তোমাকে প্রশ্ন বলতেছে পাম্পটি তুমি 2 মিনিট চালাইছো। তো আমরা বলতে পারি টি সমান কত হবে? টি সমান হবে 2 মিনিটস। সো আলটিমেটলি দাঁড়ায় 2 ইন্টু 60 সমান কত হবে? 2 ইন্টু 60 সমান সবাই আমরা জানি 120 সেকেন্ড। এখন তোমাকে প্রশ্ন বলছে কত পানি তোলা যাবে। দেখো কত পানি শব্দটার অর্থ হইতেছে কতটুকু পরিমাণ। তো তোমার কাছে পানির পরিমাণ চাইছে। পানির পরিমাণ চাইলে আমরা বের করতে পারি, অনেকভাবে করে বের করা যায়, বাট এই ফর্মুলার জন্য আমরা কোনটা বের করব সেটা আমরা এখন এই ফর্মুলার উপর বেস করে দেখবো। দেখো আমার কাছে কি দেওয়া আছে? পাওয়ার। তো পাওয়ার যেহেতু দেওয়া আছে আমরা বলতে পারি পি ইজ ইকুয়াল টু সে আগের মতো আবারও ডাব্লিউ বাই টি। ডাব্লিউ সমান আমরা কি বলতে পারি? এফ এস বাই টি। এফ তো আমার কাছে দেওয়া নাই, সো আমরা বলতে পারি এম এ বাই টি। এখন একটা জিনিস দেখো, আমি আগেই বলছি
যখন তুমি রিজার্ভার থেকে দালানের দিকে বা দালানের ছাদের মধ্যে নিচ্ছ, দেখো রিজার্ভার থেকে নিচের রিজার্ভার থেকে তুমি দালানের ছাদের মধ্যে নিচ্ছ, দ্যাট মিন্স দেখো, দাঁড়াও, ধরো এটা তোমার সে একটা দালান। তো এই দালানের তুমি যদি ধরো আহ, আচ্ছা এই গাড়িটা দিয়ে আর কি, ধরো এই পয়েন্টে তোমার একটা রিজার্ভার আছে। এই রিজার্ভার থেকে তুমি যেটা করতেছো, পানি উপরের দিকে উঠাইতেছো, ঠিক আছে? তো ধরো পানি তোমার উপরের দিকে তুমি উঠাইতেছো। পানি যখন উপরের দিকে তুমি উঠাবা, তুমি কি করতেছো, উপরের দিকে তোমার একটা ট্যাঙ্ক আছে। এই যে তোমার এই ধরো এই জায়গায় একটা ট্যাঙ্ক আছে, এই ট্যাঙ্কে তোমার হইতেছে পানিগুলো উঠাইতেছো। দেখে তোমার কি হইতেছে, দেখো তো এই পানিগুলোর উপর একটা অভিকর্ষজ ত্বরণ কাজ করবে না? কারণ যে কোনো বস্তুর উপরে, যে কোনো কোনো কিছুর উপরে কি কাজ করবে, নিচের দিকে একটা অভিকর্ষজ ত্বরণ কাজ করবে। সো নিচের দিকে অবভিয়াসলি তোমার জি রয়েছে। সো যেহেতু জি রয়েছে, এই পানিগুলো উপরে উঠতে মিনিমাম ফোর্স রিকোয়ারমেন্ট কত হবে? অবভিয়াসলি এম জি হবে। সো সেই অনুসারে আমরা বলতে পারি এফ ইজ ইকুয়াল টু এম জি এস বাই টি। এবার কি ঠিক আছে? দেখো তো এইখান থেকে আমরা যে এম বলি, এমটা আসলে কি? এমটা আসলে ওয়েট কি ইন্ডিকেট করে? তাহলে আমরা বলতে পারি না পানির ওয়েট আমরা বের করতে পারবো এই ফর্মুলা থেকে। পানির পরিমাণে মানে কি? পানির পরিমাণে মানে হইতেছে সেই আমরা এখান থেকে ওয়েটটা বের করতে পারবো। ক্লিয়ার? তাহলে আমাদের এখন ওয়েট কত সেটা বের করা লাগবে। সো আমরা বের করি, চলো। সো আমরা বলতে পারি পি আমাদের কাছে দেওয়া আছে 2 কিলোওয়াট, 2 × 10⁻³ এম সমান বের করতে হবে জি সমান 9.8 ইন্টু এস সমান হইতেছে দেওয়া আছে 30 মিটার বাই টি সমান হইতেছে তোমার 120 সেকেন্ড। সো আলটিমেটলি তোমার এম চলে আসবে কত? এম চলে আসবে 816.3 কেজি। দিস ইজ দ্য আনসার। দেখো তোমাদের কাছে সাথে আমার আনসার মিলে কিনা। ক্লিয়ার? ওকে, যদি ক্লিয়ার হয় দুটো ম্যাথই একটু ভালো মতো করে দেখো, যদি বুঝে থাকো তাহলে আমরা ক্ষমতা এখানে শেষ করতেছি। ওকে, সো আমরা যদি ক্ষমতা বুঝে থাকি, এরপরে আমাদের কাজ হচ্ছে শক্তির দিকে যাওয়া, শক্তি বোঝা, শক্তি কাকে বলে, শক্তি কি জিনিস, শক্তির মধ্যে কি কি রয়েছে, সবকিছু আমরা এখন দেখার চেষ্টা করব। সো নতুন টপিক শক্তি। শক্তি 2 নাম্বার অবভিয়াসলি। শক্তি কাকে বলে ভাই? দেখো আমি আগেই বলছিলাম কোনো একটা কাজ করার আগে যে একটা অবস্থা থাকে সেটাকে আমরা কি বলবো? শক্তি বলবো। তাহলে শক্তি আসলে কি? কোনো বস্তুর তুমি কাজ করবা, সে কাজ করার যে একটা সামর্থ্য থাকবে সেইটা। দ্যাট মিনস আমার কাছে হয়তো বা সেই পরিমাণ কাজ আমার করার মতো সামর্থ্য আছে, আমি চাইলেই করতে পারি, বাট আমি করতেছি না। করতেও পারি, করতে নাও পারি, এটা ডিপেন্ড করবে আমার উপর বা সিচুয়েশনের উপর। So আমরা বলতে পারি কোনো বস্তুর কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। তাহলে দেখো কাজ এবং শক্তির মধ্যে কি কোনো পার্থক্য আছে? কারণ দেখো আমি ধরো ফার্স্ট পজিশনে, ধরো আমি একটা মানুষ, ধরো আমার মধ্যে অনেক কি আছে, ধরো অনেক পাওয়ার আছে, অনেক শক্তি আছে, ঠিক আছে? মানে জিনিসটা হইতেছে আমরা কিভাবে করে বলি যে ধরো আমার অনেক মাসেল আছে, আমি চাইলে যে কোনো কাউকে মারার মতো আমার সেই ধরনের শক্তি সামর্থ্য আছে, আমরা বলি না? তো ধরো আমাকে আমার হইতেছে কাউকে ধরো মারার সামর্থ্য আছে, ধরো সামর্থ্য আছে। তাহলে আমি যে মারবো বলতেছে কাউকে মারার, আমি বলতে পারি ম্যাক্সিমাম সামর্থ্য আছে। ম্যাক্সিমাম মানে কি? ম্যাক্সিমাম মানে হতেছে আমি সর্বোচ্চ এত পরিমাণ, এত জোরে ঘুষি মারতে পারবো, তাই না? তাই না? এত জোরে ঘুষি মারতে পারবো, এত জোরে লাথি মারতে পারবো, হইতেই পারে। তো তাহলে কাউকে মারার ম্যাক্সিমাম সামর্থ্য বলতে বোঝাচ্ছি এই জিনিসটাই, তাই না? তাহলে আমরা শক্তি বলতে বুঝি যেই আমার ম্যাক্সিমাম সামর্থ্য রয়েছে সেটাকে আমরা শক্তি বলবো। তো শক্তি ধরো আমার কাছে আছে, বাট আমি এটি ইউটিলাইজ করতেও পারি, নাও করতে পারি। যখন আমি এই জিনিসটাকে ইউটিলাইজ করে ফেলবো,
মানে এই জিনিসটাকে, সামর্থ্যটাকে যখন আমি ইউটিলাইজ করে ফেলবো, তখন আমি যেই সিচুয়েশনে যাব সেটাই তোমার কি, সেটাই তোমার হইতেছে ওই যে সামর্থ্যকে ইউটিলাইজ করলে যখন আমি যেই জিনিসটা পাবো সেটাই তোমার কি, সেই কাজ। তাহলে কাজ এবং শক্তির মধ্যে আসলে কোনো তফাৎ নাই, জাস্ট সময়ের ডিফারেন্স। এবং একটা কাজ হইতেও পারে আর একটা নাও হইতে পারে। তাহলে দেখো, কাজ এটা ঘটনা ঘটবে বা ঘটনা ঘটবে, এটা মাস্ট। বাট শক্তির ক্ষেত্রে ঘটনা ঘটা ঘটবে এটা কিন্তু মাস্ট না। এটা ঘটতেও পারে নাও ঘটতে পারে, এটা ডিপেন্ড করতেছে তোমার উপর। ক্লিয়ার? তাহলে শক্তি এবং কাজের মধ্যে যে তফাৎটা, এবং শক্তি এবং কাজ কেন একই, এটা আই গেস ক্লিয়ার। আজীবন তো পড়ে আসছো যে ভাই একই জিনিস একই জিনিস, বাট কেন একই, বাট এবং কিভাবে করে একই, আই গেস এটা এখন ক্লিয়ার। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি কাজ এবং শক্তি যদি একই জিনিস হয় আদতে, তাহলে আমরা বলতে পারি এদের এককও সেম হবে। যদি একক সেম হয় তাহলে একক আলটিমেটলি কি হবে, সে আগের মতো জুল, তাই না? তাহলে আমরা বলতে পারি আবার সেম অ্যাজ ওয়েল মাত্রাও তোমার একই হয়ে যাবে। তাহলে মাত্রা তোমার সমান কি হয়ে যাবে তখন, এম এল স্কোয়ার টি ইনভার্স 2। তাহলে আই গেস এটা তোমাদের কাছে এখন একদম ক্রিস্টাল ক্লিয়ার। ওকে, আমাকে বলো শক্তি এটা কি তোমার স্কেলার নাকি এটা তোমার হইতেছে, তাহলে ভেক্টর হবে। অবভিয়াসলি স্কেলার হবে। কেন স্কেলার হবে? কারণ কাজ এবং শক্তি তো একই জিনিস, এবং কাজ বলি শক্তি বলি দুইটাই, কাজ কি ছিল, কাজ তোমার স্কেলারই ছিল, তাই না? সো অবভিয়াসলি শক্তিও তোমার স্কেলার হবে। ওকে, এখন আমরা একটু দেখি শক্তির বেশ কিছু রূপ সম্পর্কে। শক্তির রূপ বলতে কি বোঝায়? আচ্ছা, আমরা তো শক্তি সম্পর্কে পড়লাম, বাট তুমি যখন প্রকৃতিতে দেখবা, দেখবা যে ধরো এক একজনের শক্তি এক এক রকম হয়। যেমন ধরো একটা খুবই, ধরো সারাদিন পড়াশোনা করে বা ধরো খুবই মেধাবী স্টুডেন্ট, ধরো যার রোল 1 এবং 2, তার ক্ষেত্রে শক্তি আমাকে বলতো সেটা কি সে মাসেল দিয়ে পরিমাপ করবে নাকি তার কাছে বুদ্ধিমত্তা দিয়ে বা তার মেধা দিয়ে পরিমাপ করবে? আমরা বলি না যে ধরো সবসময় গায়ের বল দিয়ে হয় না, মাঝে মধ্যে মাথার বলও অনেক বেশি কাজে লাগে। সেম অ্যাজ ওয়েল, ধরো একটা মেধাবী শিক্ষার্থী যে সারাদিন পড়াশোনা করতে পারে, তার শক্তি হবে কোনটা, তার মেইন কি পয়েন্ট কোনটা, তার মেইন কি বা মেইন শক্তি হইতেছে তার মেধা। সেম অ্যাজ ওয়েল যে কিনা সারাদিন জিমে যায়, যে সারাদিন বডি বিল্ডিং করে, তার ক্ষেত্রে শক্তির পরিমাপক কোনটা হবে, তার ক্ষেত্রে শক্তির পরিমাপক হবে তার মাসেলগুলা, তাই না? তাহলে তার গায়ের বলটা অনেক বেশি পরিমাণে ইম্পর্টেন্ট তার কাছে। তাহলে এক একজনের কাছে শক্তি এক এক রূপে করে থাকে, এবং এক একটা শক্তি দিয়ে সে একজনকে একভাবে করে ঘায়েল করতে পারে, তাই না? তো আমরা বলতে পারি শক্তির রূপ আসলে সেম একইভাবে অনেক রকম হইতে পারে প্রকৃতির মধ্যে। এরকম প্রকৃতিতে তোমার শক্তির রূপ 9টি পাওয়া যায়। কয়টি বললাম? 9টি। আমার সাথে বলো 9টি। তাহলে 9টি কি কি রয়েছে সেগুলো আমরা একটু দেখার চেষ্টা করি। প্রথম যে শক্তিটা সেটাকে আমরা বলি যান্ত্রিক শক্তি। যান্ত্রিক শক্তি কি সেটা আরেকটু পর বুঝাবো, কারণ এটা একটু ডিপে আমরা ঢোকার চেষ্টা করব। 2 নাম্বার হচ্ছে, 2 নাম্বার 1 নাম্বার তুমি যেভাবে করে বলো না কেন, তোমার ইচ্ছা, তুমি যে অর্ডারে মনে রাখতে পারো। পজিশনিং মনে রাখাটা ইম্পর্টেন্ট না, বাট যতগুলো আছে সেগুলো একটু মনে রাখাটা ইম্পর্টেন্ট। যান্ত্রিক শক্তি 1, 2 নম্বর তাপ শক্তি, 3 নম্বর হচ্ছে তোমার শব্দ শক্তি বা শব্দের মধ্যে যে শক্তিটা উৎপন্ন হয়। আমি যে কথা বলতেছি আমার কিন্তু শক্তি ব্যয় হচ্ছে, সো আমার এই কথাটার মধ্যে কি শব্দ শক্তি রয়েছে। আবার তাপ শক্তি, তোমরা যখন কানে হেডফোন দিয়ে শুনতেছো তোমার কানে গরম হয়ে যাচ্ছে, সো আমার শব্দ থেকে তোমার কানের মধ্যে কনভার্ট হচ্ছে তাপে, সো আমরা বলতে পারি তখন এটা তাপ শক্তিতে কনভার্ট হয়ে যাইতেছে। 4 নাম্বার আলোক শক্তি। যেমন ধরো সূর্য থেকে যে আলো আসতেছে এটার পিছনে একটা শক্তি কাজ করে। 5 নম্বর চৌম্বক শক্তি। ম্যাগনেটিজমের পাওয়ার আমরা সবাই দেখছি, যখন একটা চুম্বককে কাছাকাছি আনা হয় স্ত্রীদের সাথে সাথে, তখন সে নিজেকে আকর্ষণ করে আমরা দেখি, এটার পিছনে চৌম্বক শক্তি কাজ করে। 6 নাম্বার বিদ্যুৎ শক্তি। এই যে তোমার তুমি যে এখন ক্লাস করছো, ক্লাস করার সময় তুমি যেই তোমার যে শক্তির কারণে তোমার লাইট জ্বলতেছে এই ক্লাস করার টাইমে, বা তোমার ধরো কি বলতাম যে তুমি চার্জ দিচ্ছ তোমার মোবাইল বা ল্যাপটপকে,
সেটা তোমার কি সেই বিদ্যুৎ শক্তি। এরপর তোমার আসে রাসায়নিক শক্তি। রাসায়নিক শক্তি জিনিসটা কি, তোমার অনেকগুলা, দেখবা আমরা যখন কেমিস্ট্রিতে তোমাদের আহাত ভাইয়া যখন শক্তি সম্পর্কে পড়াবে, তখন সেখানে একটা জিনিস পড়াবে, দেখবা যে আহ, রাসায়নিক শক্তি থেকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর হইতেছে, কারণ একটা বিক্রিয়া হইতেছে, বিক্রিয়ার সময়ে সেখান থেকে যে শক্তি উৎপন্ন হয় সেটার একটা ফিজিক্যাল এক্সপ্লেনেশন তোমরা সেখান থেকে দেখতে পারবা। সো রাসায়নিক শক্তি কি, ওই যে বেশ কিছু বিক্রিয়ার মাধ্যমে যেসব শক্তিগুলো উৎপন্ন হয় সেগুলোকে তোমার রাসায়নিক শক্তি। এরপর তোমার আসে নিউক্লিয় শক্তি। এটা সম্পর্কে আমরা সবাই জানি, নিউক্লিয় শক্তি জিনিসটা কি, আইএস এর আমরা পড়ানো হয়ে গেছে। ওই যে নিউক্লিয়ার প্লান্টে যেরকম শক্তি ইউজ করা হয় বা যেরকম শক্তি থাকে সেটাই তোমার নিউক্লিয় শক্তি। এবং ফাইনালি সৌরশক্তি, সূর্যের মধ্যে যে শক্তিগুলো রয়েছে সেগুলোই কি তোমার সৌরশক্তি। তাহলে আই গেস আমাদের কাছে এই 9টা টাইপের শক্তির রূপ ক্লিয়ার, তাই না? এখন আমরা আসি যান্ত্রিক শক্তিতে। আচ্ছা, তোমাকে প্রশ্ন করতে পারো, ভাই 9টা জিনিস কিভাবে কিভাবে করে মুখস্থ করতে পারো, কোনো কি কৌশল আছে? দেখো, প্রথম কথা, কৌশল দিয়ে সবকিছু মনে রাখা যায় না, এবং এটা মনে রাখাটা আসলে টাফ। আমি বুঝতে পারি, এবং এটা পরীক্ষা আসার মতোও না ওরকম ভাবে করে, বাট মনে রাখতে পারো শক্তির এতগুলো রূপভেদ রয়েছে। সো জাস্ট তুমি যেটা করবা, তোমার এমসিকিউর জন্য কয়েকটা দেখে যাবা, একবার চোখ বুলাই যাবা, যদি তোমার কাছে এমসিকিউ চলে আসে তখন কি তুমি এটা জাস্ট বসাই দিবা, আচ্ছা ফাইন, যে কোনো এদের মতো হবে। ক্লিয়ার? ওকে। সো আমি এবার যাই যান্ত্রিক শক্তিতে। এখন আমার যান্ত্রিক শক্তি জিনিসটা কি, যান্ত্রিক শক্তির যদি আমি এক্সাক্ট সংজ্ঞাটা বলি, সেটা হচ্ছে বস্তুর অবস্থান, আকার ও গতির কারণে যে শক্তি পাওয়া যায় তাকে যান্ত্রিক শক্তি বলে। তাহলে দেখো, যান্ত্রিক শক্তি জিনিসটাকে তিনটা জিনিস, একটা বললাম বস্তুর অবস্থান, আকার এবং গতি, এই তিনটার কারণে বা এই তিনটার পরিবর্তনের কারণে তুমি যে শক্তিটা পাইতেছো সেটাকে তোমায় কি বলবা, যান্ত্রিক শক্তি। দেখো, আমাদের বস্তুর অবস্থান, আমি এখন এক জায়গায় বসে আছি, আমি কিছুক্ষণ পর গিয়ে আরেকটা জায়গায় গিয়ে বসবো বা দাঁড়াবো, সেটা আমার কি অবস্থান। আকার কি, ধরো আমি এখন এমনি সোজা হয়ে বসে আছি, আমি কিছুক্ষণ পর দাঁড়াবো, আমার আকার চেঞ্জ হচ্ছে। আবার ধরো আমি কিছুদিন পর গিয়ে আরেকটু লম্বা হবো, এটা আমার কি আকারের পরিবর্তন। তারপর ধরো গতি, গতি বলতে কি, যে আমি হাঁটবো আর একটু পর, সে হাঁটার যে একটা গতি পাবো সেটা তোমার গতি। তো এগুলোর কারণে আমরা যে শক্তিগুলো পাইতেছি সেগুলোকে আমরা বলবো যান্ত্রিক শক্তি। যান্ত্রিক শক্তি আসলে দুইটা ভাবে করে পাওয়া যায়, একটা হচ্ছে তোমার গতি শক্তি আর একটা হচ্ছে তোমার বিভব শক্তি। এবং দুইটাই সাইমultaneously একই সময়ে করে পাওয়া যায়। So আমরা বলতে পারি আলটিমেটলি যান্ত্রিক শক্তি ইজ ইকুয়াল টু গতি শক্তি প্লাস বিভব শক্তি। যান্ত্রিক শক্তিকে আমরা বলি ই টোটাল, গতিশক্তিকে আমরা ইংরেজিতে বলি কাইনেটিক এনার্জি, জায়গা হবে না, সো কাইনেটিক এনার্জি সেম অ্যাজ বলে, আমি যদি বলি বিভব শক্তিকে আমরা ইংরেজিতে বলি পটেনশিয়াল এনার্জি। সো এটাকে আমরা শর্টে লিখি ই কে দিয়ে প্লাস ই পি দিয়ে। তো এটাই কি তোমার সেই যান্ত্রিক শক্তির সেই ব্যাখ্যাটা। ক্লিয়ার? ওকে। এবার আসি গতিশক্তি এবং বিভব শক্তি, এই দুইটা জিনিস চলো পড়াই দিই, বেশিক্ষণ লাগবে না।
গতিশক্তি দেখতে কেমন হয় সেটা একটু আমরা এখন দেখব। ফার্স্ট অফ অল গতিশক্তি কাকে বলে? দেখো, গতিশক্তি মানে হচ্ছে ধরো গতিশীলতার কারণে যে শক্তিটা পাওয়া যাবে সেটা তোমার গতিশক্তি। এটা নর্মালি এইভাবে করে বোঝায়। আমি যদি সুন্দর ভাষায় বলি তাহলে কিরকম দাঁড়ায়? কোনো গতিশীল বস্তু তার গতির জন্য কাজ করার যে সামর্থ্য লাভ করে তাকে গতিশক্তি বলে। আচ্ছা, এটা কিভাবে করে আমরা এটার ফর্মুলা ডিরাইভ করতে পারি? দেখো, আমরা সবাই যখন গতি পড়ছিলাম তখন আমি তোমাদেরকে এই ফর্মুলাটা পড়াইছিলাম, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। এখন আমি যদি উভয় পক্ষকে আমি যদি এম দিয়ে গুণ করে দিই, ধরো আমি এম দিয়ে গুণ করে দিলাম, তাহলে কি হবে? এম ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু এম ইউ স্কোয়ার প্লাস 2 এম এ এস। এখন যদি আমি উভয় পক্ষকে হাফ দিয়ে গুণ করি তাহলে কি হবে? হাফ এম ভি স্কোয়ার হাফ ইজ ইকুয়াল টু হাফ এম ইউ স্কোয়ার প্লাস 2/2 মানে কত? 2 ইন্টু হাফ মানে কত হবে? 1। তাহলে আলটিমেটলি থাকে এম এ এস। আচ্ছা, আমাকে বলো, আমরা যখন ওয়ার্কের যেই ফর্মুলা ছিল সেটা কি পড়ছিলাম? সেটা ছিল এফ এস। আমি বলছিলাম ওয়ার্ক এবং এনার্জি দুইটাই তোমার কি সেম জিনিস, তো আমরা বলতে পারি ই সমান এফ এস, ই ইজ ইকুয়াল টু ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস। এফ এস মানে কি? এম এ এস আমরা বলতে পারি। দেখো তো এইখানে কি সেটা আছে কি না? আছে। সো আমরা বলতে পারি যে হাফ এম ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু হাফ এম ইউ স্কোয়ার প্লাস ই। যেহেতু আমরা গতিশক্তির কারণে পাইতেছি, এটা কিন্তু কিসের জন্য? গতির কারণে তুমি পাও, সো আমি অবভিয়াসলি এটাকে কি লিখবো? ই কে ফরম্যাটে, ঠিক আছে? সো আমরা বলতে পারি সুতরাং ই কে সমান হয়ে যাচ্ছে কত? হাফ এম ভি স্কোয়ার, আর এখানে ইকুয়ালের জায়গায় হয়ে যাবে তখন মাইনাস, এটা সমান হয়ে যাবে ইকুয়াল, তাই না? এই পাশে যদি চলে আসে মাইনাস, আর এটা হয়ে যাবে তখন ইকুয়াল। আমরা বলতে পারি হাফ এম ইন্টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। এটা কি ক্লিয়ার? তাহলে নর্মালি ফর্মুলা হইতেছে এইটা। এটাই তোমার হইতেছে কি মেইন সেই ফর্মুলাটা যেটা আমাদের পড়া দরকার। বাট অ্যাকচুয়ালি আমি যদি একটু বলি, একটু ওয়েট। তো এটা হচ্ছে আমাদের মেইন সে ফর্মুলাটা। এখন ফর্সে তোমার যদি একটা বস্তু বা একটা, ধরো একটা মানুষ, সে হইতেছে ইউ ইজ ইকুয়াল টু 0 থেকে স্টার্ট করলে বা আদিবেগ তার নাই, সে স্থির অবস্থা থেকে যদি স্টার্ট করে, তাহলে ইউ ইজ ইকুয়াল টু যদি তোমার 0 অথবা স্থির অবস্থা থেকে যদি তোমার শুরু হয়, ইউ সমান 0 হয়ে যাবে, তখন আলটিমেটলি হবে ই কে ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। তাহলে আমরা যে হাফ এম ভি স্কোয়ার হাফ এম ভি স্কোয়ার বলি, এটা আসলে একটা স্পেশাল কেস। ক্লিয়ার? ওকে, তাহলে আই গেস তোমাদের এখন এই জিনিসটা ভুল হওয়ার কোনো পসিবিলিটিই থাকবে না। যদি না থাকে তাহলে আলহামদুলিল্লাহ, যদি থাকে তাহলে আলহামদুলিল্লাহ, কারণ তোমরা আবার আবার ক্লাস করবে আমি জানি তখন। আচ্ছা, তাহলে গেস গতিশক্তি জিনিসটা কি সবারই এখন একদম ক্রিস্টাল ক্লিয়ার। তাহলে এরপর আমরা যাই বিভব শক্তিতে। আচ্ছা,
আচ্ছা, বিভব শক্তি কাকে বলে? স্বাভাবিক অবস্থান থেকে, আমি একটু লিখে ফেলি আগে, পরিবর্তন করে কোনো বস্তুকে অন্য কোনো অবস্থানে আনলে বস্তু কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকে বিভব শক্তি বলে। তাহলে দেখো সংজ্ঞাটার দ্বারা মানে দ্বারা কি বোঝায়? স্বাভাবিক অবস্থান, দ্যাট মিন্স কোনো ধরো একটা সিচুয়েশন আছে যেখানে তুমি নর্মালি সিচুয়েশনে দাঁড়ায় আছো এরকম টাইপের, এই অবস্থান থেকে তুমি পরিবর্তন করে কোনো বস্তুকে অন্য কোনো অবস্থানে নিচ্ছ। তাহলে ধরো আমি এখানে বসা আছি, আমি এখন এই বসা থেকে আমি ধরো দাঁড়ায় গেলাম, এরকম একটা অবস্থানে গেলাম। তো এই যে অবস্থানে আমি আনছি, এই অবস্থানে আনার জন্য আমার যে কাজ করার ক্ষমতাটা বা কাজ করার যে সামর্থ্যটা আমি যে অর্জন করতেছি, এটাকে আমি কি বলবো? বিভব শক্তি। তাহলে এখানে ফ্যাক্টটা হইতেছে আমি অবস্থানে আনা লাগবে, আর আগেরটাতে ছিল গতির পরিবর্তন হওয়া লাগবে বা গতি থাকা লাগবে। আচ্ছা, এটার যদি আমি বলি এদের ফর্মুলা, তাহলে কি হবে? দেখো ফর্মুলা তখন হয়ে যাবে এরকম। আমরা সবাই জানি ডাব্লিউ ইজ ইকুয়াল টু এম জি এইচ বা এম এ এইচ, সো আমরা এখান থেকে বলতে পারি ইপি ইজ ইকুয়াল টু এম এ এস। এটাই তোমার সেই বিভব শক্তির ফর্মুলা, আর কিছুই না। এখন প্রশ্ন হইতে পারে, ধরো ভাই সবসময় তো এরকম হবে না, বিভব শক্তি তো ডিপেন্ড করে। বা ধরো হইতেছে, ধরো একটা সিচুয়েশন হইলে এরকম যে একটা বস্তু থাকবে, সেই বস্তুটা নিচের দিকে ধরো কি হচ্ছে, আসা শুরু করলো, ঠিক আছে? এখন নিচের দিকে যখন আসা শুরু করতেছে, সে পার্টিকুলার মোমেন্টে এই জিনিসটা নিচের দিকে একটা অভিকর্ষজ ত্বরণ কাজ করবে, তাই না? তাহলে আমরা বলতে পারি এই পার্টিকুলার পয়েন্ট থেকে তার হইতেছে এখন নিচের দিকে একটা অভিকর্ষজ ত্বরণ কাজ করতেছে এক, তার একটা ভর রয়েছে দুই, তিন নম্বর হইতেছে তার হাইট কদ্দূর রয়েছে, ধরো হাইট হইতেছে এইচ পরিমাণের বা এস পরিমাণের রয়েছে, তো ধরো এইচ পরিমাণের আছে। যদি এটা থেকে থাকে তাহলে আমরা বলতে পারি এদের ক্ষেত্রে বিভব শক্তি সমান হবে এম জি এইচ। তাহলে আমরা বলতে পারি ইপি ইজ ইকুয়াল টু এম জি এইচ ফর দিস কন্ডিশন। আই গেস এটা ক্লিয়ার। আচ্ছা, তাহলে আই গেস আমরা এখন বুঝতে পারতেছি কোন কোন কাহিনীতে কিরকম হবে। আমরা মোটামুটি এতটুকু বুঝলে আমাদের জন্য মোর দেন এনাফ। আমরা নেক্সট ক্লাসে দেখব একটা সিচুয়েশনে কিভাবে করে গতিশক্তি বিভব শক্তি কো এক্সিস্ট করতে পারে, এবং সেটার উপর বেস করে বেশ কিছু আমরা ম্যাথ করার চেষ্টা করব, কারণ আমাদের এইচএসসিতে এই ধরনের প্রশ্নগুলাই প্রায়শই এসে থাকে। সো আসার পসিবিলিটি থাকতেই পারে, সো আমরা প্র্যাকটিস করার চেষ্টা করব বেশ কিছু শক্তি রিলেটেড ম্যাথ। তারপর গিয়ে আমরা আমাদের নতুন টপিকে ঢুকবো আস্তে আস্তে ইনশাল্লাহ। বা ততদিন পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ। আবারও দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ফি আমানিল্লাহ।